ইংলিশ পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব ইউজ অফ নাউন নিয়ে, অর্থাৎ নাউন বাক্যের কোথায় কোথায় এবং কিভাবে ব্যবহার করা হয়। আগের এপিসোডগুলোতে আমি নাউন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কোনোটাতে রয়েছে নাউন কত প্রকার, কাকে বলে, কোনোটাতে রয়েছে যে একটি নাউন থেকে আরেকটি নাউনের তফাৎ আমরা কিভাবে করব। তো তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো চলো আজকে শুরু করি। তো বন্ধুরা, এই নাউনের ব্যবহার জানতে গেলে আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হয় সেটি হচ্ছে কেস বা কারক, বাংলা ব্যাকরণে যাকে বলা হয় কারক। তো এই কারক বা কেস কাকে বলে? দেখো বলা আছে, দ্য রিলেশন in which a noun stands to some other word or the change of form by which this relation indicated is called its case। এখানে কি বলা আছে যে কোনো বাক্যে নাউনের সাথে অন্যান্য যে ওয়ার্ড তাদের যে সম্পর্ক, বা অনেক সময় কি হয় নাউনের ফর্ম চেঞ্জ হয়ে যায়। এখানে পজিটিভ কেসের কথা বলা হচ্ছে। পজিটিভ কেস কি সেটা যখন আলোচনা করব ক্লিয়ার হয়ে যাবে, তাই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। তো নাউনের যখন ফর্মটা চেঞ্জ হয় এবং সেই চেঞ্জ হওয়ার মাধ্যমে যে রিলেশনটা থাকে অন্যান্য ওয়ার্ডের সাথে, সেটাই হচ্ছে কেস। তাহলে কেস কি? কেস হচ্ছে কোনো বাক্যে নাউনের সাথে অন্যান্য ওয়ার্ডের যে সম্পর্ক বা নাউনের ফর্ম চেঞ্জ হয়ে যে সম্পর্কটা তৈরি হয় সেটাই হচ্ছে কেস। তো চলো, এই কেস হচ্ছে 3 প্রকার। কি কি বলা আছে দেখো, নমিনেটিভ কেস, 2 নম্বর রয়েছে অবজেক্টিভ কেস, আর 3 নম্বরে রয়েছে পজিটিভ কেস। তো এগুলো কাকে বলে চলো আমরা একে একে দেখে নিই। ইউজ অফ নাউনের আগের দুটো এপিসোডে আমি প্রথমটাতে নমিনেটিভ কেস এবং দ্বিতীয়টিতে অবজেক্টিভ কেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পজিটিভ কেস নিয়ে। পজিটিভ কেস কি লেখা আছে দেখো, শোজ ওনারশিপ or relationship by apostrophe s or apostrophe added to the noun। কোনো নাউনের পরে অ্যাপোস্ট্রফি এস বা শুধু অ্যাপোস্ট্রফি বসিয়ে নাউনের ওনারশিপ বোঝানো হয়। ওনারশিপ হচ্ছে মালিক বোঝায়, অর্থাৎ যে কোনো বস্তুর বা যে কোনো জিনিসের মালিক বা তার সাথে যে রিলেশন রয়েছে সেই মালিকানা বা রিলেশনটাকে বুঝিয়ে থাকে। এবার দেখো এই ক্ষেত্রে কি হয়, অলওয়েজ টেক্স আ নাউন আফটার ইট। পজিটিভ কেসের ক্ষেত্রে কিন্তু সবসময় নাউনের পরে আরও নাউন বসাতে হয়। কীরকম? নাউন একটা থাকবে, তারপরে অ্যাপোস্ট্রফি এস বা অ্যাপোস্ট্রফি যেখানে যেরকম প্রয়োজন, তারপরে কিন্তু অবশ্যই একটা নাউন থাকবে। এই নাউনটারই ওনারশিপ বোঝানো হয়। উদাহরণগুলো দেখলেই একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এবার আমরা জানবো এই পজিটিভ কেস কিভাবে গঠিত হয়। প্রথমে বলা আছে দেখো, ইউজিং অ্যাপোস্ট্রফি এস। অ্যাপোস্ট্রফি এস কোথায় কোথায় বসিয়ে পজিটিভ কেস করা হয়। 1 নম্বরে রয়েছে অ্যানিমেট আর লিভিং অবজেক্ট, অর্থাৎ কি কোনো জীবন্ত যদি অবজেক্ট হয়, জীবন্ত কিছুকে যদি বোঝায়, সেই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়। এক্সাম্পলে রয়েছে দেখো, টমস ব্যাট। টম একজন ছেলেকে বোঝাচ্ছে, তারপরে অ্যাপোস্ট্রফি এস বসিয়েছে, টমস ব্যাট, অর্থাৎ কি টমের ব্যাট। এখানে দেখো অ্যাপোস্ট্রফি এস বসিয়ে কিন্তু এই ব্যাটের মালিক কাকে করা হলো? টমকে, তাই না? তাহলে এই যে টম একটা নাউন। তো দেখো এখানে যে আমাদের ফর্মটা ছিল নাউন প্লাস অ্যাপোস্ট্রফি এস প্লাস নাউন, এইটা কিন্তু এখানে প্রয়োগ করা হয়েছে। টম একটা নাউন, তাই না? টম নাউন, তারপরে অ্যাপোস্ট্রফি এস, তারপরে রয়েছে ব্যাট। এই ব্যাটটা আরেকটা নাউন, তাহলে হলো টমস ব্যাট। এর পরের উদাহরণগুলো ওরকমভাবেই আমাদের বিশ্লেষণ করতে হবে। দ্য ম্যানস নেম, এখানে দেখো ম্যানস, ম্যানের পরে অ্যাপোস্ট্রফি এস, তারপরে আরেকটা নাউন বসানো হয়েছে। এরপরে রয়েছে ওয়েমেন্স হোস্টেল। ওয়েমেন্স হোস্টেল, এখানে দেখো ওয়েমেন, তারপরে অ্যাপোস্ট্রফি এস বসিয়ে পজিটিভ গঠন করা হয়েছে। এখানে দেখো ওয়েমেন, এটা কিন্তু প্লুরাল ফর্মে আছে, তাই না? তারপরেরটা প্লুরাল ফর্মে রয়েছে দেখো, চিলড্রেন্স পার্ক, চিলড্রেন, তারপরে রয়েছে অ্যাপোস্ট্রফি এস, তারপরে পার্ক। তারপরে রয়েছে বার্ডস নেস্ট, এখানে কিন্তু পাখির বাসা, পাখিদের বাসা নয়, তাই না?
তারপরে রয়েছে লায়ন্স পস, এগুলো। তাহলে অ্যানিমেট বা লিভিং থিংয়ের ক্ষেত্রে বা লিভিং অবজেক্টের ক্ষেত্রে কি করা হয়, অ্যাপোস্ট্রফি এস বসিয়ে পজিটিভ কেস গঠন করা হয়। তবে নন লিভিং থিংয়ের ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজিটিভ কেস করা হয় না। সেই ক্ষেত্রে কি করি, যেমন ধরো দ্য লেগস অফ দ্য টেবিল, সেই ক্ষেত্রে এই যে অফ প্রিপোজিশন যোগ করে বোঝানো হয়ে থাকে। এটা কিন্তু এরকম হয় না, দ্য টেবিলস লেগ, এটা কিন্তু হয় না। সেক্ষেত্রে কি হয়, দ্য লেগস অফ টেবিল, অর্থাৎ কি অফ যোগ করে আমাদের পজিশন দেখানো হয়। তারপরে ধরো এটা ঠিক, কিন্তু দ্য রুমস উইন্ডো এরকম হয় না, এটা কিন্তু হয় না। তাহলে আমরা কি দেখলাম যে অ্যানিমেট অর্থাৎ লিভিং থিংয়ের ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি এস বসিয়ে পজিটিভ কেস করা হয়, আর নন লিভিং থিংয়ের ক্ষেত্রে কিন্তু অফ যোগ করতে হয়। এরপরে 2 নম্বরে রয়েছে দেখো ইনঅ্যানিমেট অবজেক্টস পার্সনিফাইড। যখন কোনো ইনঅ্যানিমেট থিংকে অর্থাৎ কি কোনো নন লিভিং থিংকে যখন পার্সনিফাই করা হয়, পার্সনিফাই কি, যে সেটা নন লিভিং কিন্তু তাকে এমনভাবে বর্ণনা করা হয় যেন তার জীবন রয়েছে। যেমন দেখো উদাহরণে রয়েছে ফরচুনস ফেভার, এই যে ফরচুন, ফরচুন কি ভাগ্য বা লাক, তাই তো? এই যে ফরচুন, এটা তো আসলে ইনঅ্যানিমেট, এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, কিন্তু তবু আমরা যখন বলি যে ফরচুনস ফেভার, তখন কিন্তু এই ফরচুনটা যেন পার্সনিফাই করা হচ্ছে, তাকে যেন একটা লিভিং থিং হিসেবেই ভাবা হচ্ছে। সেই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস যোগ করে আমাদের পজিটিভ কেস গঠন করতে হয়। এরপরে রয়েছে দেখো ডেথস ডোর, এই যে ডেথ, এটা আসলে লিভিং থিং নয়, কিন্তু সেই যেহেতু এখানে পার্সনিফাই করা হয়েছে, তাই জন্য এখানে কি হয়েছে, অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজিটিভ কেস করা হয়েছে। তারপরে দেখো নেচার্স লস, অর্থাৎ প্রকৃতির নিয়ম। এখানে নেচার এটাও ইনঅ্যানিমেট থিং, সেখানে অ্যাপোস্ট্রফি এস কেন যোগ করা হয়েছে, কারণ এটাকে পার্সনিফাই করা হচ্ছে। তারপরে রয়েছে ইন্ডিয়াস হিরোস। তো এইভাবে যখন কোনো ইনঅ্যানিমেট অবজেক্টকে অর্থাৎ কি নন লিভিং থিংকে যখন পার্সনিফাই করা হয়, অর্থাৎ পার্সনের যেসব গুণ রয়েছে সেই সব গুণ যখন আমরা আরোপ করি তখনই তাকে পার্সনিফাই করা হয়, সেই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হয়। এরপরে চলো আর কোথায় কোথায় রয়েছে সেগুলো দেখে নিই। 3 নম্বরে রয়েছে কি নাউন্স ডিনোটিং ডিগনিফাইড অবজেক্টস। যখন কোনো নাউন ডিগনিফাইড অবজেক্টকে দেখায়, অর্থাৎ কি ডিগনিফাইড বলতে মহিমান্বিত করে যখন দেখানো হয়। এক্সাম্পলগুলো দেখলেই বুঝতে পারবে। যেমন বলা আছে দ্য সানস রেস, দ্য কান্ট্রিজ কল, তারপরে রয়েছে দ্য ওশেনস রো, দ্য মাইন্ডস আই, ডিউটিস কল, দ্য কান্ট্রিজ গুড, এগুলো। তবে একটা বিষয় এখানে জানা দরকার যে এই সব আবার অফ যোগ করেও করা হয়ে থাকে। কীরকম, যেমন প্রথমটা ছিল দ্য সানস রেস, এই ক্ষেত্রে আমরা লিখতে পারি অফ দ্য সান, সেই ক্ষেত্রে আর পজিটিভের কোনো ব্যাপার নেই, আর হয় না, কারণ কি এখানে আমরা এই যে অফ প্রিপোজিশন ব্যবহার করলাম। সেইভাবে বাকিগুলো লেখা যায় দ্য কান্ট্রিজ কল, তাহলে এইভাবেই বাকিগুলো আমরা লিখতে পারি। এবার 4 নম্বরে রয়েছে দেখো নাউন্স ডিনোটিং টাইম স্পেস ওয়েট। যখন কোনো নাউন কোনো টাইমকে বোঝাবে, কোনো টাইমকে অর্থাৎ কোনো সময়কে বোঝাবে, সেই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হয়। যেমন এ ডেইজ জার্নি, ডের পরে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হলো, ডে বলতে কোনো সময়কে বোঝাচ্ছে। তারপরে এ উইকস লিভ, এ ইয়ার্স অ্যাবসেন্স, এ মোমেন্টস রেস্ট, এটসেট্রা। এবার দেখো বি নাম্বারে রয়েছে স্পেস, যখন কোনো নাউন কোনো স্পেসকে বোঝাবে। যেমন এ ইয়ার্স লেন্থ, ইয়ার্স বলতে গজ বাংলা, তাই না? তারপরে রয়েছে এ স্টোনস থ্রো, অর্থাৎ কি ঢিল ছোড়া দূরত্বকে বোঝানো হচ্ছে, এখানে একটা স্পেস বোঝাচ্ছে। তারপরে রয়েছে এ হেয়ার্স ব্রেথ, অর্থাৎ এক চুল প্রস্থ, এগুলো। এবার সি নাম্বারে রয়েছে দেখো ওয়েট, যখন ওয়েট বা ওজন বোঝায়। এ পাউন্ডস ওয়েট, অর্থাৎ 1 পাউন্ড ওজন। তারপরে এ টনস ওয়েট, 1 টন ওজন।
হলো যে নাউন যখন টাইম, স্পেস আর ওয়েট বোঝায় সেই ক্ষেত্রে আমাদের অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজেসিভ কেস গঠন করতে হয়। এরপরে দেখো 5 নম্বরে কি রয়েছে, সাম ফ্রেজেস ফর দ্য সেক অফ শর্টনেস। অর্থাৎ কি কিছু ফ্রেজ রয়েছে যেগুলো হচ্ছে শর্টনেসের কারণে ব্যবহার করা হয়। যেমন বলা আছে অ্যাট ওয়ান্স, কোনো নাউন বা প্রোনাউন এখানে ব্যবহার করতে পারি। অ্যাট ওয়ান্স ও হিজ উইটস এন্ড, এখানে এই যে উইটস এন্ড যখন ভিউহল হওয়া অর্থাৎ কি করবে বুঝতে না পারা সেটাকে বোঝাচ্ছে। এই যে উইট, এই উইটের পরে অ্যাপোস্ট্রফি এস যোগ করে ফ্রেজটা তৈরি করা হয়। তারপরে আছে ফর মার্সি শেক, এই যে মার্সি, এখানে মার্সির পরে অ্যাপোস্ট্রফি এস বসানো হয়েছে। তারপরে অ্যাট ওয়ান্স, এই ওয়ান্সের জায়গায় অর্থাৎ কি একজনের, অ্যাট ওয়ান্স ফিঙ্গার্স এন্ড, একদম নখদর্পণে যখন বলা হয় এই যে ফিঙ্গার, ফিঙ্গারের পরে অ্যাপোস্ট্রফি এস বসানো হয়েছে। এই ওয়ানের জায়গায় এখানে ওয়ানকে এটা জেনারেলি বলা হয়, কিন্তু যখন আমরা পার্টিকুলারলি কারোর বোঝাবো সেই ক্ষেত্রে আমাদের এই প্রোনাউনগুলো বা এখানে আমরা নাউনও বসাতে পারি, সেভাবেই ব্যবহার করতে হয়। তো ফ্রেজ নিয়ে যখন আলোচনা করব তখন এগুলো আমি ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। ফর গডস শেক, এখানে দেখো গড তার অ্যাপোস্ট্রফি এস যোগ করে আমরা পজিটিভ করে থাকি। তো চলো এবার 6 নম্বরটা দেখে নিই। বলা আছে দ্য লাস্ট ওয়ার্ড অফ এ কম্পাউন্ড অর ক্লোজলি কানেক্টেড নাউন্স। আর অ্যাপোস্ট্রফি এস কোথায় ব্যবহার করা হয়, কোনো যদি কম্পাউন্ড নাউন থাকে। কম্পাউন্ড নাউন কি, যেই নাউনটা একটা ওয়ার্ড দিয়ে তৈরি হয় না, যে নাউনটা তৈরি করতে কয়েকটি ওয়ার্ডের দরকার হয়, বা সেটা হতে পারে ক্লোজলি কানেক্টেড নাউন্স। সেই ক্ষেত্রে কি হয় যে লাস্ট ওয়ার্ডে আমাদের অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়। যেমন দেখেন বলা আছে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াস অর্ডার। তো এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা একটা কম্পাউন্ড নাউন বা ক্লোজলি কানেক্টেড নাউন। সেখানে যে লাস্ট ওয়ার্ডটা রয়েছে ইন্ডিয়া, তার ক্ষেত্রে তার অ্যাপোস্ট্রফি এস দিয়ে পজিটিভ কেস গঠন করা হয়। তারপরেটা দেখো হিজ সান ইন লস হাউস, এই যে সান ইন ল, এটা একটা কম্পাউন্ড নাউন। এই যে লাস্ট ওয়ার্ডটা রয়েছে এখানে আমাদের অ্যাপোস্ট্রফি এস দিতে হয়। তারপরে হাউ ফাদার ইন লস হাউস, ফাদার ইন ল, তাহলে লাস্ট ওয়ার্ড হচ্ছে ল। তারপরে সেন অ্যান্ড রাইস ফর্ম, এইটা একটু খেয়াল করবে, সেন অ্যান্ড রাইস ফর্ম, এখানে কিন্তু সেনের উপরে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়নি, শুধুমাত্র রায়, এই যে রয় বা রায়, এই রায়ের পরে অ্যাপোস্ট্রফি এস বসানো হয়েছে, তারপর ফর্ম, এখানে একটি ফর্মকে বোঝাচ্ছে। এরপরেই আমরা দেখব এখানে সেপারেট যখন হয় তখন আলাদা আলাদা করে বোঝানো হয়। আচ্ছা, এবার পরের নাম্বার আমরা দেখি ইচ অফ দ্য কানেক্টেড নাউন্স মিনিং সেপারেট পজিশন। উদাহরণগুলো আগে দেখে নাও, তাহলে এই মানেটা বুঝবে। সেন্স অ্যান্ড রাইস ফর্ম, সেপারেট ফর্মস, এখানে কিন্তু আলাদা ফর্ম বোঝাচ্ছে। আমরা আগেরবার যেমন দেখেছিলাম সেন, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এস ছিল না, শুধু রয়ের এখানে ছিল, কিন্তু এখানে দেখো সেন্স রয়েছে এবং রয়ের এখানেও রয়েছে অ্যাপোস্ট্রফি। তা সেই ক্ষেত্রে কী হবে, দুজনের আলাদা আলাদা ফর্মকে বোঝানো হচ্ছে। তাহলে কী হবে, ইচ অফ দ্য কানেক্টেড নাউন্স মিনিং সেপারেট পজিশন, যখন প্রত্যেকটি কানেক্টেড নাউনের ক্ষেত্রে পজিশন অ্যাপোস্ট্রফি এস বসিয়ে পজিশন বোঝানো হয়, সেই ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা পজিশন বোঝানো হয়। এরপরে রয়েছে যেমন গোল্ডস্মিথস অ্যান্ড কপার্স পোয়েমস, গোল্ডস্মিথের পোয়েম আর কপারের পোয়েম এখানেও কিন্তু আলাদা আলাদাভাবে বোঝানো হচ্ছে। তো আমরা দেখলাম কোথায় কোথায় অ্যাপোস্ট্রফি এস বসিয়ে পজিটিভ কেস গঠন করা হয়। এরপরে আমরা দেখব শুধুমাত্র অ্যাপোস্ট্রফি আমরা কোথায় ব্যবহার করে থাকি। তো লেখা ইউজিং অ্যাপোস্ট্রফি অনলি, শুধুমাত্র অ্যাপোস্ট্রফি বসাতে হবে, এখানে অ্যাপোস্ট্রফি এসের প্রয়োজন নেই। কোথায়, 1 নম্বরে আফটার অল প্লুরাল নাউন্স এন্ডিং ইন এস, সব প্লুরাল নাউনের ক্ষেত্রে যেগুলোর শেষে এস থাকে। যেমন বয়েজ স্কুল, এই যে বয়েজ, বয় এটা সিঙ্গুলার নাউন, কিন্তু যখন বয়েজ হয় তখন সেটা প্লুরাল নাউন। এই যে বয়েজেস স্কুল যখন বোঝানো হয় সেই ক্ষেত্রে এই এসের শেষে অ্যাপোস্ট্রফি, শুধুমাত্র অ্যাপোস্ট্রফি, কিন্তু দেখুন অ্যাপোস্ট্রফির পরে কিন্তু কোনো এস নেই। তারপরে গার্লস স্কুল, তারপরে যেমন বার্ডস নেস্ট, এর আগে একটা উদাহরণ ছিল BIRD বার্ড, তারপরে অ্যাপোস্ট্রফি দিয়ে এস ছিল, সেখানে একটা বার্ডের কথা বলা হয়েছিল, কিন্তু এখানে বার্ডস নেস্ট অর্থাৎ পাখিদের বাসা বোঝানো হচ্ছে। তারপরে দেখো হর্সেস টেল, এখানে শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। এর পরের নাম্বার রয়েছে দেখো when the last syllable of a singular noun ends in s or ce followed by shek giving too many hissing sounds together।
এই সিলেবাল কি? সিলেবাল হচ্ছে আমরা একবারের প্রচেষ্টাতে যতটা উচ্চারণ করতে পারি সেটাই হচ্ছে একটা সিলেবাল। যেমন এই ওয়ার্ডটা যদি আমরা নিই গুডনেস, এই যে একটা ওয়ার্ড, এখানে কিন্তু দুটো সিলেবাল আছে। কীরকম? একটা গুড আর একটা নেস। এই যে গুডনেস, এই দুটো সিলেবাল মিলে এই ওয়ার্ডটা হয়েছে। তাহলে সিলেবাল কি হলো? যে একবারের প্রচেষ্টায় আমরা যতটা উচ্চারণ করতে পারি সেটাই হচ্ছে সিলেবাল। তো এখানে আমাদের কি বলেছে? যে সিঙ্গুলার নাউনের যখন লাস্ট সিলেবালটা এস বা সিই দিয়ে শেষ হয় এবং তারপরে কোনো শেক ওয়ার্ড থাকে, সেই ক্ষেত্রে কি হয়? যে এস উচ্চারণটা খুব বেশি হয়ে যায়, তাই না? সেটাকে অ্যাভয়েড করার জন্যই শুধুমাত্র অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। যেমন এই উদাহরণটাই দেখো, গুডনেস শেক। এখানে যদি আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার না করে আরেকটা এস অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি, সেই ক্ষেত্রে কী হবে? গুডনেসেস শেক, অনেকটা এস সাউন্ড বা হিসিং সাউন্ড আসছে, তাই না? এইটাকে অ্যাভয়েড করার জন্যই কি করা হয়? যেই সব সিঙ্গুলার নাউনের লাস্ট সিলেবাল এস দিয়ে শেষ হয় বা সিই দিয়ে শেষ হয়, সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা শুধুমাত্র অ্যাপোস্ট্রফি ব্যবহার করব যদি তারপরে একটা শেক ওয়ার্ড থাকে। তারপরেরটা দেখো, জাস্টিস শেক। এখানে জাস্টিসেস অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করলে জাস্টিসেস তারপরে শেক হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে একটু উচ্চারণের সমস্যা দেখা যাবে, বুঝতে অসুবিধা হয়। সেই জন্যই এই সব ক্ষেত্রে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়। আর কী হবে? কনসাইন্স শেক, শুধুমাত্র অ্যাপোস্ট্রফি, এখানে অ্যাপোস্ট্রফি এস হবে না। আচ্ছা, এরপরে রয়েছে দেখো, when the last syllable of a singular noun begins and ends with s। এটা কি বোঝাচ্ছে? যে লাস্ট সিলেবালটা যখন এস দিয়েই শুরু হচ্ছে এবং এস দিয়েই শেষ হচ্ছে। এই উদাহরণটা দেখো, মসেস বলা আছে। ম, এটা যদি আমরা বাদ দিই, পরের যে সিলেবালটা শেষ, এই শেষটা এস দিয়েই শুরু হলো আবার এস দিয়েই শেষ হলো, সেই ক্ষেত্রে কি হয়? শুধুমাত্র অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। এইগুলো ছিল হচ্ছে আমাদের কোথায় কোথায় শুধুমাত্র অ্যাপোস্ট্রফি ব্যবহার করে পজিটিভ কেস গঠন করতে হয় সেইগুলো। নাউন ঠিক কোথায় কোথায় আমরা নাউন ব্যবহার করি সেইটাই আমি এখানে সংক্ষেপে আরেকবার রেখেছি যাতে তোমরা ভুলে না যাও। তো ফাংশনস অফ নাউন, অর্থাৎ নাউন কি কি ফাংশনস প্লে করে সেন্টেন্সে। বিফোর দ্য ভার্ব, ভার্বের আগে বসে অ্যাজ দ্য সাবজেক্ট অফ এ ভার্ব। এটা আমরা আগেই শিখেছি নমিনেটিভ কেসে। যেমন দ্য গার্ল ইজ গুড, এখানে ভার্বের আগে ব্যবহার করা হয়েছে। তারপরে আফটার দ্য ভার্ব, ভার্বের পরে বসলে কি হয়? অ্যাজ দ্য অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের অবজেক্ট হিসেবে। যেমন বয়েজ লাইক বলস, এখানে এই যে বলস এই নাউনটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপরে বলা আছে আফটার প্রিপোজিশন, অ্যাজ অ্যান অবজেক্ট অফ আ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। সেটা আমরা দেখেছি অবজেক্টিভ কেসে। যেমন রয়েছে হি কেম ফ্রম কলকাতা, এখানে দেখো এই কলকাতা এটা নাউন, এটা হচ্ছে ফ্রম অবজেক্টে এখানে ফ্রম প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আফটার প্রিপোজিশন নাউন ব্যবহৃত হয়। তারপরে বলা আছে আফটার আ নাউন, নাউনের পরেও কোনো নাউন বসে কোথায়? সেটা ওই যে নাউন ইন অ্যাপোজিশনে, অর্থাৎ কি নিয়ার দ্য নাউন। কামাল দ্য ক্যাপ্টেন ইজ কামিং, এখানে কামাল তাকে বর্ণনা করার জন্য এখানে বলা হচ্ছে দ্য ক্যাপ্টেন, তাহলে এটাই অ্যাপোজিশন। তারপরে রয়েছে আফটার দ্য ভার্বস বি, অর্থাৎ কি বি ভার্বের পরে ব্যবহৃত হয়। অ্যাজ কমপ্লিমেন্ট টু কমপ্লিট দ্য সেন্স, কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। আর এখানে আর কোথায় ব্যবহৃত হয়? ফ্যাক্টিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা দেখেছিলাম অবজেক্টিভ কেসের ক্ষেত্রে। যেমন শি ইজ আ নার্স, এখানে ইজ এই যে বি ভার্ব তার কমপ্লিমেন্ট হিসেবে নার্স এই ওয়ার্ডটা অর্থাৎ এই নাউনটা ব্যবহার করা হয়েছে। তারপরে রয়েছে দেখো দে মেড হিম ম্যানেজার, এখানে মেড ফ্যাক্টিটিভ ভার্ব আর ম্যানেজার এখানে রয়েছে কমপ্লিমেন্ট হিসেবে, অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে। তারপরে রয়েছে ইন ডিরেক্ট অ্যাড্রেস, আর অ্যাড্রেস করার ক্ষেত্রে অর্থাৎ সম্বোধন করার ক্ষেত্রেও নাউন ব্যবহার করা হয়। যেমন বয়েজ কাম হিয়ার, এখানে এই যে বয়েজ এই নাউনকে অ্যাড্রেস হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এই তোমরা শিখলে যে নাউন কোথায় কিভাবে ব্যবহৃত হয়। দেখো শুধুমাত্র নাউন জানলেই তো আমাদের হচ্ছে না, তাই না? ব্যবহারটা তো জানতে হবে, তাহলেই না আমরা সঠিকভাবে বাক্যে ব্যবহার করতে পারবো। তো আশা করি এগুলো তোমাদের কাজে লাগছে, এভাবে ফলো করতে থাকো, দেখবে শুধুমাত্র স্কুল বা বোর্ডের পরীক্ষা নয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও এগুলো কিন্তু খুবই আমাদের গুলিয়ে দেয়, তো সেই ক্ষেত্রেও কাজে লাগবে।